পৃথিবীর এক অজানা জায়গায় লুকোনো রয়েছে ১,০০০ বছরের পুরনো গুপ্তধন, যার বর্তমান বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার। কিন্তু সেই গুপ্তধন কোথায় লুকোনো রয়েছে তা আজ পর্যন্ত কেউই খুঁজে বের করতে পারেনি। এবার বেঞ্জামিন নামের একটা ছোট বাচ্চা সেই গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ে, আর গুপ্তধন খুঁজতে গিয়ে তারা পদে পদে এমন সব বিপদের সম্মুখীন হয় যা দেখে ভয়ে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো বলছিলাম ২০০৪ সালে মুক্তি পাওয়া ন্যাশনাল ট্রেজার মুভিটির কথা। এই মুভিতে আমরা দেখব টাকার লোভে মানুষ কি কি করতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। তবে তার আগে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। মুভির শুরুতে আমরা বেঞ্জামিন নামের একটা ছোট বাচ্চাকে দেখতে পাই যে তার বাসায় কিছু একটা খোঁজাখুঁজি করছে, কিন্তু তখনই তার দাদা সেখানে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। তখন বেঞ্জামিন বলে, আমি এখানে শুধু ঘোরাফেরা করতে এসেছিলাম। কিন্তু তার দাদা বুঝে যায় যে সে আসলে গুপ্তধনের বই খুঁজতে এসেছিল। তখন তার দাদা তাকে গুপ্তধনের একটা গল্প বলতে শুরু করে। তার দাদা বলে কয়েক হাজার বছর আগের ঘটনা, যখন পিরামিডের যুগ ছিল এবং তখন পৃথিবীতে অনেক ধন সম্পদ ছিল, আর সেই সব ধন সম্পদ নিয়ে তখনকার রাজাদের মধ্যে অনেক লড়াই হতো। কিন্তু হঠাৎ করেই সেই ধন সম্পদ বিলুপ্ত হয়ে যায়। এরপর কয়েক হাজার বছর পরে আবারও ওই ধন সম্পদ সোলেমান নামের এক রাজার গোপন ভাণ্ডারে পাওয়া যায়। তবে যেই রাজারা ওই ধন সম্পদগুলো পেয়েছিল তারা অনেক ভালো ছিল এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওই ধন সম্পদগুলো রক্ষা করবে এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবে। তখন তারা সেই গুপ্তধনগুলো রক্ষা করার জন্য একটা দল গঠন করে এবং ওই গুপ্তধনগুলো নিয়ে ইউরোপে চলে আসে। কিন্তু ১৯১৪ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন ওই গুপ্তধনগুলো তাদের হাতছাড়া হয়ে যায়। এরপর সেগুলো চলে যায় আমেরিকার দুই সেনাপ্রধান জর্জ ওয়াশিংটন এবং পল রিভারের হাতে, কিন্তু তারাও একসময় মারা যায়। তখন গুপ্তধন সম্পর্কে জানে এমন একজনই শুধু বেঁচে ছিল, যার নাম হলো চার্লস। তারও অনেক বয়স হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে আর বেশি দিন বাঁচবে না। তখন সে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্টের সাথে দেখা করে এবং তাকে গুপ্তধনের ব্যাপারে বলতে যায়। কিন্তু যখন সে হোয়াইট হাউসে পৌঁছায় তখন সে জানতে পারে যে প্রেসিডেন্ট সেখানে নেই। কিন্তু চার্লসের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে আর বেশিক্ষণ বাঁচবে না। তখন সে একটি ছোট ছেলেকে দেখতে পায় এবং গুপ্তধনের ঠিকানা লেখা একটা কাগজ ওই ছেলেটিকে দিয়ে যায়। সেই কাগজে লেখা ছিল সার্লেন্ট, আর সার্লেন্ট হলো একটি জাহাজের নাম। আর তখন চার্লস সেখানে মারা যায়। চার্লস যেই ছেলেটিকে গুপ্তধনের ঠিকানা লেখা কাগজটি দিয়েছিল সে হলো বেঞ্জামিনের দাদা, যার নাম ছিল থমাস গেট। তো এই সূত্র পাওয়ার পর থমাস অনেক লোকজন নিয়ে সেই গুপ্তধন খুঁজে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত সেই গুপ্তধন পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। তখন সেখানে বেঞ্জামিনের বাবা প্যাট্রিক গেট চলে আসে এবং সে বলে এই গুপ্তধনের কাহিনী সম্পূর্ণ বানানো এবং মিথ্যা, কারণ আজ পর্যন্ত এই গেট পরিবারের ৬ পুরুষ ধরে ওই গুপ্তধন খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু কেউই খুঁজে বের করতে পারেনি। বরং গুপ্তধনের লোভে তাদের জীবনের অনেক সময় নষ্ট হয়েছে এবং বেঞ্জামিনের বাবাও এই গুপ্তধনের খোঁজে নিজের জীবনের ২০ বছর নষ্ট করেছে। এরপর বেঞ্জামিনের বাবা সেখান থেকে চলে যায়। তখন বেঞ্জামিন তার দাদাকে জানায়, আমি একদিন এই গুপ্তধন খুঁজে বের করব। এরপর আমাদের অনেকদিন পর মানে বর্তমানের দৃশ্য দেখানো হয়, আর এতদিনে বেঞ্জামিন অনেক বড় হয়ে গেছে এবং বর্তমানে বেঞ্জামিন নর্থ আর্কটিকে আছে ওই গুপ্তধনের জাহাজটি খোঁজার জন্য। আর তার সঙ্গে ইয়ান ও রাইলে নামের তার দুই বন্ধু এবং কয়েকজন সহকারীও ছিল। তারা সেখানে সার্লেন্ট নামের সেই জাহাজটার খোঁজ করছিল, কিন্তু জাহাজটা সেখানে অনেকদিন আটকে থাকার কারণে সেটা সাগরের পানি জমে বরফে ঢেকে গিয়েছিল। তখন তারা মেটাল ডিটেক্টর দিয়ে জাহাজটি খুঁজে বের করে এবং জাহাজের ভেতরে ঢুকে পড়ে। তারা সেখানে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেখানে তারা কোনো গুপ্তধন না বরং কতগুলো বারুদের ব্যারেল পায়। অনেক খোঁজাখুঁজি করেও তারা সেখানে কোনো গুপ্তধন না পেয়ে হতাশ হয়ে পড়ে। তখন বেঞ্জামিন সেখানে একটা কঙ্কাল দেখতে পায় এবং খেয়াল করে কঙ্কালটি একটি বারুদের ব্যারেলকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বেঞ্জামিনের একটু সন্দেহ হয়, তাই সে ওই ব্যারেলটিকে চেক করে। ব্যারেলটির ভেতর থেকে সে একটা বক্স পায় এবং বক্সের ভেতরে একটা পাইপ দেখতে পায় যেটাতে অনেক সুন্দর কারুকার্য এবং নকশা করা ছিল। বেঞ্জামিন পাইপের মাথাটা খুলে ফেলে। তখন সে সেটাতে কিছু লেখা দেখতে পায়, তাই সে তার হাত থেকে রক্ত বের করে সেখানে লাগায়। এরপর সেটা একটা কাগজের উপরে রোল করায়। তখন সেখানে একটা লেখা দেখতে পায় যেটা ছিল একটা ধাঁধা। বেঞ্জামিন ছিল খুবই চালাক এবং বুদ্ধিমান, তাই একটু সময়ের মধ্যেই সে ওই ধাঁধাটা সমাধান করে ফেলে এবং সেখান থেকে তারা জানতে পারে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের পেছনে কিছু একটা লেখা রয়েছে, আর সেটাই হচ্ছে ওই গুপ্তধনের ঠিকানা। আর তারা এটাও বুঝতে পারে যে এই জাহাজে আসলে কোনো গুপ্তধন নেই, এটা ছিল গুপ্তধনের কাছে পৌঁছানোর একটা ক্লু। এতে বেঞ্জামিন অনেক হতাশ হয়ে পড়ে, কারণ স্বাধীনতার ঘোষণাপত্রটি একটা বড় মিউজিয়ামে খুবই সিকিউরিটির মধ্যে রাখা রয়েছে, যেটার কাছে পৌঁছানো অনেকটা অসম্ভব ব্যাপার। কিন্তু বেঞ্জামিনের সাথে তার ইয়ান নামের যেই বন্ধুটি ছিল সে ছিল খুবই লোভী। সে ইয়ানকে বলে, তুমি চিন্তা করো না, আমি যে করেই হোক ওই ঘোষণাপত্রটি চুরি করে নেব। কিন্তু বেঞ্জামিন ছিল একজন সৎ মানুষ, সে আসলে টাকার জন্য না বরং শখের বশে ওই গুপ্তধনটি খুঁজতে বের হয়েছে। বেঞ্জামিন তাকে বলে, স্বাধীনতার ঘোষণাপত্রের মতো এত মূল্যবান একটা জিনিস আমি তোমাকে চুরি করতে দেব না।
আর তুমি যদি একা একা চুরিও করো তাও তুমি গুপ্তধন পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ গুপ্তধন পর্যন্ত পৌঁছতে হলে এমন সব ক্লু রয়েছে যেগুলো শুধুমাত্র আমি জানি। তখনই আমরা ইয়ানের আসল রূপ দেখতে পাই। ইয়ান এবং তার লোকজন বেঞ্জামিনের দিকে বন্দুক তাক করে এবং বেঞ্জামিনকে বলো তুমি কি কি জানো গুপ্তধনের ব্যাপারে। কিন্তু বেঞ্জামিন তো আর কম চালাক না, সে সাথে সাথে তার পকেটে থাকা একটা ফ্লায়ার বের করে আগুন জ্বালায় এবং বলে তুমি যদি আমাকে গুলি করো তাহলে আমি ফ্লায়ারটি বারুদের মধ্যে ফেলে দেব। এবং বলার সাথে সাথেই বেঞ্জামিন ওই ফ্লায়ারটি ইয়ানের হাতে ছুঁড়ে মারে, আর ইয়ান ওই ফ্লায়ারটি ধরা মাত্রই তার হাতে আগুন লেগে যায়, কারণ কিছুক্ষণ আগেই সে বারুদ ধরেছিল। তখন সেই ফ্লায়ারটি ইয়ানের হাত থেকে নিচে পড়ে যায় এবং নিচে থাকা বারুদে আগুন লেগে যায়। ইয়ান তখন তার লোকজন নিয়ে দ্রুত সেই জাহাজ থেকে বাইরে বের হয়ে আসে, কিন্তু বের হওয়ার আগে তারা বেঞ্জামিন ও রাইলেকে একটা রুমে বন্দি করে রাখে। কিন্তু ওই রুমে তারা আরো একটা দরজা খুঁজে পায়। তখন তারা ওই দরজা দিয়ে সেখান থেকে অন্য একটা রুমে চলে যায়। তো ইয়ান তার দলবল নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় তারা দেখে ওই জাহাজটি ব্লাস্ট হয়ে যায়। এতে তারা মনে করে বেঞ্জামিন ও রাইলে সেখানে মারা গিয়েছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি বেঞ্জামিন ও রাইলে সেখান থেকে বের হয়ে আসে। তখন বেঞ্জামিন বলে আমাদের এখনই FBI এর কাছে যেতে হবে, না হলে ইয়ান ওই ঘোষণাপত্রটি চুরি করে নেবে, তাই তাকে যে করেই হোক আটকাতে হবে। এরপর বেঞ্জামিন একজন FBI এজেন্টের সাথে কথা বলে এবং তাকে জানায় যে ঘোষণাপত্রটি চুরি হতে যাচ্ছে। তখন তার কথা শুনে ওই এজেন্ট বলে আমাদের এখানে প্রতিদিনই এমন শত শত হুমকি আসে, কিন্তু আজ পর্যন্ত কেউই এই ঘোষণাপত্রটি চুরি করতে পারেনি। এরপর তারা দুজন সেখানে আসে যেখানে ওই ঘোষণাপত্রটি রাখা ছিল। আর সেখানে এসে বেঞ্জামিন ওই মিউজিয়ামের ইনচার্জ ডক্টর চেসের সাথে কথা বলে। বেঞ্জামিন ডক্টর চেসকে সব খুলে বলে, কিন্তু ডক্টর চেস তার কথা শুনে মনে করে সে হয়তো তাদের সাথে মজা করছে আর তাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করতে চায়। এতে বেঞ্জামিন বুঝতে পারে এখান থেকে তারা কোনো সাহায্য পাবে না, তাই সেখান থেকে বের হয়ে আসার সময় সে দেখতে পায় ডক্টর চেসের কয়েন সংগ্রহ করার শখ রয়েছে, কিন্তু তার কাছে 1989 সালের একটা কয়েন নেই, তবে বেঞ্জামিনের কাছে সেটা আছে। এরপর তারা দুজন সেখান থেকে বের হয়ে আসে এবং ভাবতে থাকে এরপর তারা কি করবে। তখন বেঞ্জামিন বলে এটি আমরা চুরি করব। এতে রাইলে বলে তুমি দেখেছো এখানে সিকিউরিটি কতটা টাইট, ঘোষণাপত্রটি আমরা চুরি করতে পারলেও এটি নিয়ে আমরা মিউজিয়ামের বাইরে যাওয়ার আগেই পুলিশ আমাদের ধরে ফেলবে, এরপর আমাদের জেলে নিয়ে ডিম থেরাপি দেবে। তখন বেঞ্জামিন বলে আসলে এটিকে আমরা ইয়ানের হাত থেকে বাঁচানোর জন্য চুরি করব, কারণ আমরা চুরি না করলেও ইয়ান নিশ্চয়ই এটাকে চুরি করে নেবে, আর ও যদি একবার এটা পেয়ে যায় তাহলে ও এটা নষ্ট করে ফেলবে। তো এরপর তারা ঘোষণাপত্রটি চুরি করার প্ল্যান করে। বেঞ্জামিন লক্ষ্য করে ঘোষণাপত্রটি যেখানে রয়েছে সেখানে অনেক দর্শক এবং গার্ড রয়েছে, তাই এখান থেকে চুরি করা অসম্ভব। কিন্তু ঘোষণাপত্রটিতে যদি কোনো সমস্যা হয় কিংবা ওই জায়গার তাপমাত্রা বেড়ে যায় তাহলে সেটিকে ওই মিউজিয়ামের নিচে থাকা একটা গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়। আর ওই গোপন কক্ষে শুধু কয়েকজন সায়েন্টিস্ট এবং কিছু অফিসিয়াল লোকজন থাকে, যার কারণে সেখানে গার্ডও অনেক কম থাকে। তাই তারা প্ল্যান করে যে করেই হোক তারা ওই ঘোষণাপত্রকে সেই গোপন কক্ষে পাঠানোর ব্যবস্থা করবে। এরপর সেখান থেকে তারা ওই ঘোষণাপত্রটি চুরি করবে, কিন্তু সেই গোপন কক্ষে শুধুমাত্র অফিসের লোকজনই ঢুকতে পারে, বাইরের লোকজন সেখানে ঢোকা একদমই নিষিদ্ধ। আর ওই রুমে ঢুকতে হলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়। তাই তারা প্ল্যান করে ডক্টর চেসের আঙুলের ছাপ দিয়ে তারা ওই রুমের ভেতরে প্রবেশ করবে। তারা জানতে পারে কয়েকদিন পরে ওই মিউজিয়ামের 70 বছর পূর্তি উপলক্ষে সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, আর সেই সুযোগে তারা তাদের কাজটা করে ফেলবে। তো অনুষ্ঠানের দিন রাইলে মিউজিয়ামের সিসি ক্যামেরা হ্যাক করে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। অন্যদিকে আমরা বেঞ্জামিনকে দেখতে পাই ওই মিউজিয়ামের একজন গার্ডের আইডি কার্ডের ফটো তুলে সেই অনুযায়ী নিজের জন্য একটা আইডি কার্ড বানিয়ে নেয়। এরপর বেঞ্জামিন তার সেই কয়েনটি বের করে যেটা ডক্টর চেসের কাছে নেই, আর সে ওই কয়েনটি একটা তরল পদার্থের মধ্যে চোবায়। এই তরল পদার্থ খালি চোখে দেখা যায় না, বরং ওই তরল পদার্থের উপর যদি ব্লু লাইট পড়ে সেটা আলোর মতো জ্বলে ওঠে। এরপর বেঞ্জামিন একজন লোকের সাহায্যে ওই কয়েনটি ডক্টর চেসের কাছে পাঠায় এবং ডক্টর চেস ওই কয়েনটি দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ এই একটা কয়েনই তার কাছে ছিল না। তো সে যখন ওই কয়েনটি হাতে নেয় তখন কয়েনে থাকা সেই তরল পদার্থ তার হাতে লেগে যায়। অন্যদিকে আমরা দেখি রাইলে একটা লেজার দিয়ে ওই ঘোষণাপত্রের চেম্বারের তাপমাত্রা বাড়িয়ে দেয়, ফলে সাথে সাথে সেখানে একটা অ্যালার্ম বেজে ওঠে, যার ফলে ওই ঘোষণাপত্রটি দ্রুত সেই গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়। একটু পর ডক্টর চেসও সেখানে যায়, আর সে ওই গোপন কক্ষের ভেতরে ঢোকার সময় পাসওয়ার্ড দিয়ে ভেতরে প্রবেশ করে, যার ফলে তার হাতে লেগে থাকা সেই তরল পদার্থগুলো ওই কিবোর্ডে লেগে থাকে। অন্যদিকে আমরা বেঞ্জামিনকে দেখি একটা গার্ডের পোশাক এবং ওই আইডি কার্ডের সাহায্যে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করে। এরপর ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলে। এরপর সে ডক্টর চেসকে খুঁজে বের করে এবং ডক্টর চেসের সাথে টাঙ্কি মারার অভিনয় করে নিজের আর ডক্টর চেসের জন্য দুটো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে যায়। কিন্তু সেখানে আরেকজন লোক ডক্টর চেসের সাথে কথা বলতে আসলে আবার রাগ করার নাটক করে সে ডক্টর চেসের হাত থেকে গ্লাসটি নিয়ে চলে যায়। এরপর সে ওই গ্লাসটি নিয়ে ওয়াশরুমে চলে আসে এবং ওই গ্লাস থেকে ডক্টর চেসের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। অন্যদিকে রাইলে ওই
ক্যামেরা হ্যাক করে আগের ভিডিও ফুটেজগুলো চালাতে থাকে, যাতে করে গার্ডদের কোনো সন্দেহ না হয়। এদিকে বেঞ্জামিন প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই গোপন কক্ষের দরজা খোলে। এরপর ওই কিবোর্ডে লেগে থাকা আঙুলের ছাপ দেখে পাসওয়ার্ড দিয়ে ওই ঘোষণাপত্রটি যেই চেম্বারে রাখা সেই চেম্বারের দরজা খোলে। এরপর সে ফ্রেমের স্ক্রু খুলে ঘোষণাপত্রটি বের করে আনার চেষ্টা করে, কিন্তু তখনই আবার রাইলে তার দলবল নিয়ে ওই মিউজিয়ামের গোপন কক্ষে প্রবেশ করে। আর তারা একে একে সিসি ক্যামেরাগুলো ভাঙতে শুরু করে, যার ফলে ইয়ান সিসি ক্যামেরা থেকে তার সিগন্যাল হারিয়ে ফেলে। তাই সে বেঞ্জামিনকে দ্রুত সেখান থেকে বাইরে বের হয়ে আসতে বলে, কারণ ভেতরে হয়তো কোনো ঝামেলা হয়েছে। বেঞ্জামিন তখন ফ্রেমটি সহই ওই ঘোষণাপত্রটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সে তার সামনে ইয়ানকে দেখতে পায়, আর ইয়ানও বেঞ্জামিনকে সেখানে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি তাহলে এখনো বেঁচে আছো? এই বলে ইয়ান বেঞ্জামিনের দিকে গুলি করতে শুরু করে। তখন বেঞ্জামিন ওই বুলেট প্রুফ কাচের ফ্রেমটির সাহায্যে কোনো মতে সেখান থেকে পালিয়ে লিফটে ঢুকে পড়ে, আর লিফটের মধ্যে ওই কাচের ফ্রেমটি খুলে ঘোষণাপত্রটি বের করে। এরপর লিফট থেকে বের হয়ে সবার চোখ ফাঁকি দিয়ে একটা দোকানের মধ্য থেকে চুপি চুপি বের হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই দোকানে থাকা একটা মেয়ে তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি কি ঘোষণাপত্রটি চুরি করার চেষ্টা করছো? এই কথা শুনে তো বেঞ্জামিনের হালুয়া টাইট হয়ে যায়। তখনই সে দেখে আসলে ওই দোকানে সেই ঘোষণাপত্রের কিছু ডুপ্লিকেট ঘোষণাপত্রও ছিল, যেগুলো মূলত তারা বিক্রি করত। আর মেয়েটি ভাবে যে বেঞ্জামিন হয়তো সেখান থেকেই একটা ঘোষণাপত্র চুরি করেছে, আর এখন যদি সে বলে এটা হচ্ছে আসল ঘোষণাপত্র, তাহলে তো তাকে পুলিশে ধরবে। তখন বেঞ্জামিন আর কোনো উপায় না পেয়ে সে ওই কপি ঘোষণাপত্রের দাম পরিশোধ করতে যায়, কিন্তু তার কাছে ক্যাশ টাকা না থাকায় সে কার্ডের সাহায্যে ওই ঘোষণাপত্রের দাম পরিশোধ করে। এরপর বেঞ্জামিন ওই দোকান থেকে বের হয়ে আসে, আর তখনই আবার ডক্টর চেস তাকে দেখে ফেলে এবং সে তাকে ফলো করতে শুরু করে, কারণ ইতিমধ্যেই সে খবর নিয়েছে যে গেস্টদের লিস্টের মধ্যে বেঞ্জামিন নামের কাউকেই ইনভাইট করা হয়নি। এরপর সে বেঞ্জামিনকে ধরে জিজ্ঞেস করে, তোমার হাতে এটা কি? এদিকে ততক্ষণে গার্ডরা জানতে পেরে গেছে যে ঘোষণাপত্রটি চুরি হয়ে গেছে, তাই তারা অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্ম শুনে ডক্টর চেস বুঝতে পারে বেঞ্জামিনের হাতে যেটা রয়েছে সেটাই ঘোষণাপত্র। তখন ডক্টর চেস তার হাত থেকে সেটা কেড়ে নেয় এবং মিউজিয়ামের দিকে ফিরে যেতে থাকে, কিন্তু তখনই ইয়ানের দলবল চেসকে তাদের গাড়িতে তুলে নেয়। চেসের হাতেই ছিল ওই ঘোষণাপত্রটি। তখন বেঞ্জামিন কোনো মতে ইয়ানের গাড়ি থেকে চেসকে উদ্ধার করে, কিন্তু ওই ঘোষণাপত্রটি ইয়ানের কাছেই থেকে যায়। এরপর ইয়ান যখন ওই ঘোষণাপত্রটি খোলে তখন সে বুঝতে পারে এটা ছিল নকল ঘোষণাপত্র, যেটা আসলে ইয়ান ওই দোকান থেকে $35 দিয়ে কিনেছিল, আর আসল ঘোষণাপত্রটি এখনো বেঞ্জামিনের কাছেই ছিল। এদিকে FBI এর লোকেরা ওই মিউজিয়ামে আসে এবং বেঞ্জামিন যে কার্ডের সাহায্যে ওই নকল ঘোষণাপত্রটি কিনেছিল সেই কার্ডের ডিটেলস থেকে তারা বেঞ্জামিনের বাসার ঠিকানা জানতে পারে। আর তারা ওই ঘোষণাপত্রটির ফ্রেমে গুলির দাগ দেখে বুঝতে পারে এখানে একটি না বরং দুটি দল এসেছিল এই ঘোষণাপত্রটি চুরি করতে। এদিকে বেঞ্জামিন সিদ্ধান্ত নেয় তারা এখন তাদের বাড়ি যাবে, আর ডক্টর চেস যেহেতু এখন সবকিছু জেনেই গেছে তাই তারা চেসকেও তাদের সঙ্গে নিয়ে নেয়, আর চেসও তার সঙ্গে যেতে রাজি হয়, এই কারণে যে সে ঘোষণাপত্রটি উদ্ধার করতে না পারলে তার চাকরি চলে যাবে। আর এখন তাদের কথায় চেসেরও বিশ্বাস হতে থাকে যে এই ঘোষণাপত্রের পেছনে নিশ্চয়ই এমন কোনো ক্লু আছে যার সাহায্যে তারা ওই গুপ্তধনের কাছে পৌঁছতে পারবে। এরপর তারা ঘোষণাপত্রটি বের করে লেবুর রসের সাহায্যে তার পেছনে কি লেখা আছে সেটা বের করার চেষ্টা করে। তখন তার বাবা বলে শুধু লেবুর রসে হবে না, সাথে হালকা গরম বাতাসও দিতে হবে। আর যখনই তারা গরম বাতাস দেয় তখনই সেখানে কিছু সংখ্যা ভেসে ওঠে, আর এই সংখ্যাগুলোর প্রথমটি ছিল পেজ নাম্বার, দ্বিতীয়টি ছিল লাইন নাম্বার এবং তৃতীয়টি ছিল ওয়ার্ড নাম্বার। এবার তাদের এই সিরিয়াল অনুযায়ী ক্রসওয়ার্ডের মতো করে তাদের কিছু শব্দ সাজাতে হবে। তখন বেঞ্জামিনের বাবা বলে যে রবার্ট শেফার্ড নামের এক বিখ্যাত ব্যক্তি একটা আর্টিকেল লিখেছিল, আর তারা এখন যেই সংখ্যাগুলো পেয়েছে তার মিনিং বের করতে হলে সেই আর্টিকেল থেকেই তাদের শব্দগুলো সংগ্রহ করতে হবে। বেঞ্জামিন তখন তার বাবাকে জিজ্ঞেস করে সেই আর্টিকেলটি কোথায়। বেঞ্জামিনের বাবা তখন বলে সেই আর্টিকেলটি একটা চার্চে রয়েছে। এরপর বেঞ্জামিন তার বাবাকে সেখানে বেঁধে রেখে তারা তিনজন গাড়ি নিয়ে সেই চার্চে চলে যায় যেখানে ওই আর্টিকেলটি রাখা ছিল। আসলে বেঞ্জামিন তার বাবাকে এই জন্য বেঁধে রেখে গেছে যাতে FBI এর লোকেরা সেখানে এলে তার বাবাকে সন্দেহ না করে। এরপর আমরা রাইলেকে দেখতে পাই যে একটা ছোট বাচ্চাকে কিছু টাকা দিয়ে বলে সেই আর্টিকেল থেকে শব্দগুলো সিরিয়ালে লিখে আনতে, আর সে ওই আর্টিকেল থেকে শব্দগুলো সিরিয়ালে লিখে এনে তাকে দেয়। তবে সে কিছু শব্দ বুঝতে পারছিল না। তখন রাইলে রাস্তায় একটা বাস দেখতে পায়, আর সেই বাসে কিছু লেখা দেখতে পায়। সেখান থেকে সে বাকি শব্দগুলো পেয়ে যায়। তখন সে দ্রুত বেঞ্জামিনের কাছে যায় এবং সে ওই শব্দগুলো বেঞ্জামিনকে দেয়। তখন শব্দগুলো মিলিয়ে বেঞ্জামিন বুঝতে পারে যে এটি একটি ধাঁধা, আর এই ধাঁধাটি ছিল এমন, স্বাধীনতার ঘণ্টার ছায়াটি যেখানে পড়বে সেই জায়গাটি তাদের খুঁজতে হবে। কিন্তু এবার কথা হলো কোন সময়ের ছায়া, কারণ ছায়া তো এক এক সময় এক এক জায়গায় পড়ে। ওই সময় দোকানদার বেঞ্জামিনকে কিছু টাকা ফেরত দেয়। তখন তারা ওই টাকায় একটা ঘড়ির ছবি দেখতে পায় যেটা ছিল স্বাধীনতার সময়ের তোলা, আর ওই ঘড়িতে তারা দেখে 2টা 22 বাজে। তখন তারা বুঝে যায় এই টাইমটাই তাদের ফলো করতে হবে।
হবে, কারণ এই নোটটি ওই লোকটি ডিজাইন করেছিল যে বেঞ্জামিনের দাদাকে এই গুপ্তধনের চিঠিটি দিয়েছিল। কিন্তু তখন তারা দেখে যে ঘড়িতে অলরেডি 3টা বেজে গেছে, এখন তাদের কালকের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা ভেবে বেঞ্জামিন হতাশ হয়ে পড়ে। কিন্তু তখনই রাইলে জানায় যুদ্ধের সময় আমাদের বর্তমান সময়ের থেকে টাইম 1 ঘন্টা পিছিয়ে ছিল, মানে আমাদের সময়ের হিসেবে এখন 3টা বাজলেও আগের সময়ের হিসেবে এখন 2টা বাজে। এদিকে ইয়ানও তখন সেখানে আসে এবং সে একটা বাচ্চাকে দেখে বাচ্চাটি কিছু ওয়ার্ড লিখে নিয়ে বাইরে কাউকে খুঁজছে। তখন সে বাচ্চাটিকে জিজ্ঞেস করে এই লেখাগুলো তুমি কাকে দিচ্ছ? তখন বাচ্চাটি ইয়ানকে বলে এখানে একজন লোক ছিল আর সে আমাকে কিছু টাকা দিয়েছিল, যার বিনিময়ে সে আমাকে কিছু ওয়ার্ড লিখে আনতে বলেছিল। তখন ইয়ানও ওই বাচ্চাটিকে কিছু টাকা দেয়, যার বিনিময়ে সে ওই লোকটাকে কি কি ওয়ার্ড লিখে দিয়েছিল সেগুলো তাকেও দিতে বলে। তো ওয়ার্ডগুলো স্বাধীনতার ঘন্টা নিয়ে লেখা, তাই তারাও ওই স্বাধীনতার ঘন্টার কাছে চলে আসে। এদিকে বেঞ্জামিন ওই স্বাধীনতার ঘন্টার ঘড়িতে 2টা 22-এর ছায়া ফলো করে। তখন তারা দেখে সেই ছায়াটি একটা ইটের ওপরে গিয়ে পড়েছে, তাই বেঞ্জামিন সেই ইটটি খুলে ফেলে। কিন্তু ইটটা খোলার পরে তারা ভেতরে একটা চশমা পায়। আর তখনই হঠাৎ ইয়ানের লোকজন বেঞ্জামিনের ওপরে অ্যাটাক করে এবং তার কাছ থেকে সেই ঘোষণাপত্রটি ছিনিয়ে নিয়ে চলে যায়। কিন্তু তখনই আবার এফবিআই এর এজেন্ট এসে বেঞ্জামিনকে ধরে ফেলে। কিন্তু এফবিআই এর এজেন্টরা তার কাছে চশমাটি ছাড়া আর কিছুই খুঁজে পায় না। তখন বেঞ্জামিনের নাম্বারে ইয়ানের কল আসে। সে বেঞ্জামিনকে বলে ঘোষণাপত্রটি তো পেয়েছি, কিন্তু চশমা তো এখনো তোর কাছে। তখন ইয়ান বেঞ্জামিনকে একটা ঠিকানা দেয় চশমাটি দিয়ে যাওয়ার জন্য। তখন পুলিশরা বুঝতে পারে যে বেঞ্জামিনের সাথে ইয়ানকে ধরতে হলে প্রথমে বেঞ্জামিনকেও ছেড়ে দিতে হবে। আর পুলিশ বেঞ্জামিনকে বলে তুমি ইয়ানকে ধরতে আমাদের সাহায্য করো, তাহলে তোমার শাস্তি অনেকটাই কমিয়ে দেওয়া হবে। তো পরের দিন বেঞ্জামিন ওই চশমাটা নিয়ে ইয়ানের দেওয়া ঠিকানায় যায়। তখন তার চারপাশে অনেক এফবিআই এর এজেন্টরা ছদ্মবেশে তার উপরে নজর রাখছিল। কিন্তু তখনই ইয়ানের কিছু লোকজন বেঞ্জামিনের কাছে এসে তাকে দ্রুত পানিতে ঝাঁপ দিতে বলে। আর বেঞ্জামিনও তাদের কথা মতো পানিতে ঝাঁপ দেয়। কিন্তু পানির নিচে আগে থেকেই ইয়ানের একজন লোক অপেক্ষা করছিল। সে ইয়ানকে পানির নিচ থেকে তুলে অন্য একটা জায়গায় নিয়ে যায়, যেখানে ইয়ান তার সাথে দেখা করতে আসে। তখন সে বেঞ্জামিনকে বলে দেখো, আমি তোমাকে এফবিআই এর হাত থেকে বাঁচিয়েছি, তাই চলো এবার আমরা দুজনে মিলেই ওই গুপ্তধন খুঁজে বের করি। কিন্তু বেঞ্জামিন প্রথমে ইয়ানের প্রস্তাবে রাজি হয় না। তখন ইয়ান বেঞ্জামিনকে তার বাবাকে দেখায়, আর তাকে ইয়ানের লোকেরা জিম্মি করে রেখেছিল। তাই বেঞ্জামিন বাধ্য হয়ে ইয়ানের সাথে গুপ্তধন খুঁজতে রাজি হয়। আর তারা সবাই মিলে একটা চার্চের মধ্যে আসে, যেখানে তারা পার্কিংটন নামের এক ব্যক্তির কফিন দেখতে পায়। তারা সেই কফিনটা বের করলে দেখতে পায় সেখানে একটি সুড়ঙ্গ রয়েছে। ওই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করার পর তারা সেখানে একটা গভীর গর্ত দেখতে পায়। আর গর্তের চারপাশে পেঁচানো পেঁচানো অনেকগুলো সিঁড়ি রয়েছে। আর সিঁড়িগুলো অনেক পুরনো হওয়ায় সেখানে ইয়ানের একজন লোক পড়ে সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। বেঞ্জামিন আর ডক্টর চেসও সেখানে পড়ে যায়, কিন্তু কোনো মতে তারা বেঁচে যায়। এরপর কাঠের একটি লিফটের মাধ্যমে তারা একটা চেম্বারে পৌঁছায়, যেখানে ওই রাস্তাটি শেষ হয়ে যায়। কিন্তু সেখানে তারা কোনো গুপ্তধন দেখতে পায় না। তখন ইয়ান মনে করে বেঞ্জামিন হয়তো তাকে ধোঁকা দিয়েছে, তাই সে বেঞ্জামিনের দিকে বন্দুক তাক করে তাকে বলে তুমি সত্যি করে বলো গুপ্তধন কোথায় রয়েছে, না হলে আমি কিন্তু লিফট নিয়ে এখান থেকে চলে যাব আর তোমরা সারা জীবনের মতো এই গুহায় আটকা পড়ে যাবে। তখন বেঞ্জামিনের বাবা বলে আমি জানি গুপ্তধন কোথায় রয়েছে, আসলে আমরা ভুল জায়গায় চলে এসেছি। গুপ্তধন রয়েছে এখান থেকে 100 কিলোমিটার দূরের অন্য একটা চার্চে, যেটার নাম হচ্ছে ডেস ইভিয়ার্ড। এটা শুনে ইয়ান লিফট নিয়ে সেখান থেকে চলে যেতে থাকলে বেঞ্জামিনের বাবা বলে আমি তো তোমাকে গুপ্তধনের লোকেশন বলে দিয়েছি, এখন আমাদেরও তোমার সঙ্গে করে নিয়ে যাও। কিন্তু ইয়ান তাদের কোনো কথাই শোনে না। সে তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। তখন রাইলে অনেক ভয় পেয়ে যায় এবং বলে আমরা হয়তো এখান থেকে আর বের হতে পারবো না। কিন্তু তখন বেঞ্জামিন বলে যে আমরা গুপ্তধন নিয়েই বের হব, কারণ গুপ্তধন এখানেই রয়েছে। আসলে বেঞ্জামিনের বাবা ইয়ানকে মিথ্যে কথা বলে এখান থেকে সরিয়ে দিয়েছে। এবার তারা খুঁজতে খুঁজতে একটা গোপন কক্ষের কাছে চলে আসে এবং সেখানে একটা ছবি দেখতে পায়। আর ছবির চোখে চাপ দেওয়া মাত্রই আরো একটি গোপন দরজা খুলে যায় আর তারা সবাই মিলে ওই গোপন কক্ষে প্রবেশ করে। কিন্তু ওই রুম পুরাই খালি ছিল, যেটা দেখে বেঞ্জামিন পুরাই ভেঙে পড়ে আর বলে আমরা আসার আগেই হয়তো গুপ্তধন এখান থেকে কেউ সরিয়ে নিয়েছে। তখন বেঞ্জামিনের বাবা তাকে বলে মন খারাপ করো না, কারণ তুমি তো নিজের জন্য গুপ্তধন খোঁজনি, আর তুমি যে এই পর্যন্ত আসতে পেরেছো এটাই তোমার জীবনের অনেক বড় অর্জন, কারণ আজ পর্যন্ত আমাদের গেট পরিবারের কেউই এই পর্যন্ত আসতে পারেনি। কিন্তু তখন হঠাৎ বেঞ্জামিন একটা চিহ্ন দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে এটা একটা তালা, আর সেই তালায় একটা ফাঁকা জায়গা, যেটা দেখে সে একটু অবাক হয়। তখন সে সার্লেন্ট নামের জাহাজ থেকে যেই পাইপটি পেয়েছিল সেই পাইপের মাথাটা ওই ফাঁকা জায়গায় রাখে, আর সঙ্গে সঙ্গে সেখানে থাকা একটা দরজা খুলে যায়। তখন তারা সবাই ওই দরজার ভেতরে প্রবেশ করে, আর ভেতরে প্রবেশ করে তাদের সবার চোখ তো একদম আকাশে। সেখানে ছিল অজস্র ধন সম্পদ, কারণ এটাই হলো সেই গুপ্তধন যেগুলো গত কয়েকশো বছর ধরে এখানেই পড়ে আছে। আর সবশেষে বেঞ্জামিন সেই ঘোষণাপত্রটি আবারও ওই মিউজিয়ামে ফিরিয়ে দেয়।
দেয় এবং তাদেরকে জানায় যে গুপ্তধন খুঁজতে তারা গিয়েছিল সেখানে তারা কোনো গুপ্তধনই খুঁজে পায়নি। আর ডক্টর চেসও আবার তার চাকরিতে জয়েন করে আর সে বেঞ্জামিনের কথার সত্যতা প্রমাণ করে। এতে এফবিআই এর এজেন্টরা বুঝতে পারে যে বেঞ্জামিন অনেক ভালো মানুষ, কিন্তু এই ঘোষণাপত্রটি চুরির দায়ে কাউকে না কাউকে তো অ্যারেস্ট করতেই হবে। তখন ডক্টর চেস ওই এফবিআই এর এজেন্টদের সেই চার্চে পাঠিয়ে দেয়। সেখানে ইয়ান ও তার লোকজন এখনো গুপ্তধনের খোঁজ করছে। তখনই এফবিআই এর এজেন্টরা সেখানে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ওই ঘোষণাপত্রটি চুরির অপরাধে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো আবার দেখা হবে নতুন এবং ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।